ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকবার জন্য। আমার তো মন্তব্য খুব সংক্ষেপে করা কঠিন, কারণ পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছেছে যার অনেকগুলো লেয়ার বা অনেকগুলো স্তর আছে। এরকম একটা পরিস্থিতিতে আমি আমাদের সহ আলোচক যারা কথা বলছিলেন তাদের কথা আমি টেলিভিশনে শুনছিলাম। সেখান থেকে শুনে আমার আগে কথা বলছিলেন জবানের সম্পাদক, তার কথার একটু উত্তর দিয়ে আমি শুরু করি। প্রথম কথা হচ্ছে, নারীবাদ শব্দটি সম্পর্কে বাংলাদেশে ব্যাপক মিসকনসেপশন বা ভুল ধারণা রয়েছে, যা আহ, আমাদের সহ আলোচকের কথা থেকে আমার কাছে আরো পরিষ্কার হয়েছে। তো আমি ওনার কথা ধরেই বলি যে আসলে আহ, নারীবাদ শব্দটি অনেক ব্যাপক এবং এটা পুরুষের বিরুদ্ধে কোনো মতবাদ নয়। এটা নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের একটা মতবাদ। এই মতবাদটি মূলত পিতৃতন্ত্রকে নানাভাবে প্রশ্ন করে। এর সাথে এই যে পিতৃতন্ত্র, এই পিতৃতন্ত্রের দু ধরনের শিকার আছে। এক নম্বর শিকার হচ্ছে নারী, আর 2 নম্বর হচ্ছে পুরুষ। সুতরাং পুরুষের বিরুদ্ধে নারীবাদ এটা বেশ পুরনো ধারণা। আমি মনে করি এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে, এবং ওই জায়গায়ও জবাব দিতে চাই যে আমার যতটুকু স্মৃতিতে আছে, আমি হয়তো বয়সে ওনার চেয়ে অনেক বড়ই হব, সেই স্মৃতি থেকেই আমি বলতে পারি, নিশ্চয়ই হাবিবা আপাও আমার সাথে একমত হবেন, যে বিভিন্ন সরকারের আমলে যে সমস্ত বড় বড় নারী নির্যাতনের ঘটনা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে, যেহেতু আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সেগুলোর ক্ষেত্রে প্রতিবাদ করবার ক্ষেত্রে আমি তো আমার জীবদ্দশায় যে সময়কার কথা মনে করতে পারি, সব সময়ই নারীবাদীদেরকে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছি। আমরা যদি বাংলার কথা চিন্তা করি, 52 সালের ভাষা আন্দোলনের আগে থেকেই বাংলাদেশের নারীরা বা এই অঞ্চলের এই পূর্ব বাংলার নারীরা কিন্তু আন্দোলনের সংগ্রামে সবসময় সামনে থেকেছেন, যেটা জুলাইয়েও আমরা দেখেছি। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে নারীকে যে কোনো ভাবে বেঁধে চেতে ফেলার একটা বেশ পায়তারা চলছে, যেটার কথা আমরা কিন্তু হাবিব আপাও বলেছেন। কে সিগারেট খেলো, কে গাঁজা খেলো, কে কি খেলো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে ধরনের স্টিগমাটাইজেশন এবং লেবেলিং নারীদের উপর হচ্ছে, সেটাকে কোনোভাবে আওয়ামী ফ্যাসিবাদের দালালির সাথে তুলনা করা যাবে না। কারণ আওয়ামী ফ্যাসিবাদের আমলেও যে সমস্ত বা তার আগের আমলেও যে সমস্ত নারীর হেনস্থার ঘটনা ঘটেছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু নারীবাদীরা যথেষ্ট প্রতিবাদ বিক্ষোভ করেছেন। আপনাদের নিশ্চয়ই ইয়াসমিনের কথা মনে আছে। সুতরাং নারীবাদী মানেই সে আওয়ামী লীগের দালাল, এই কথাটা বলে দেওয়ার মতো বোধ হয় এটা খুবই একটা ইররেসপন্সিবল কথা হচ্ছে। কারণ আপনি বাংলাদেশের 51%-এর বেশি জনসংখ্যাকে, জনগণকে তার বিরুদ্ধে কোনো একটা কিছু করবার পরে সেটার বিরুদ্ধে যদি তারা দাঁড়ান, সেটাকে একটা খুব ছোট করে দেখা, একটা হালকা করে দেখা, এবং সেটাকে যে কোনো ভাবে একটা নেতিবাচকতার সাথে জুড়ে দেয়া, এটা কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আমরা আশা করি, সে পরিবর্তনের দিকে আমাদেরকে নেবে না। বরং আমাদের এই আলোচনায় যে দুজন নারী উপস্থিত আছেন আমি ছাড়াও, তাদের মধ্যে দুজনই রাজনীতিতে খুবই সক্রিয় মানুষ। আমি সেই তুলনায় রাজনীতির বাইরের মানুষ, কিন্তু এই দুজন রাজনীতিতে থাকা নারী আমাদেরকে পরিষ্কার বলতে পারবেন যে পুরুষের দুনিয়ায় নারীর পক্ষে রাজনীতি করাটা কত কঠিন, এবং সারাক্ষণ তাদেরকে যার শিকার হতে হয় তার নাম স্লাট শেমিং। তার মানে তাদেরকে কন্টিনিউয়াসলি এক ধরনের লেবেলিং করে ডিহিউম্যানাইজ করা হয়। এই জায়গাগুলো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করেছে বলে এই আমলে যারা করছে তাদের ব্যাপারে কথা বলা যাবে না, তাহলে আমাদের আওয়ামী লীগের দোষর হতে হবে। এর চাইতে মানে কনভলিউটেড যুক্তি আমি আসলে খুব কমই শুনেছি। তবে আমার কাছে মনে হয় যে আমাদের বেশি করে নারীদেরকে রাজনীতিতে আসতে হবে, এবং এই নিজের স্বর, নিজের কথা, যেরকম আশরেফা আমার শিক্ষার্থী কিংবা হাবিবা আপা আছেন এখানে, উনিও রাজনীতিতে আছেন, খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সুতরাং তাদেরকে আরো বেশি করে রাজনীতিতে আসতে হবে, কিন্তু সেই রাজনীতি যেন
নারীর অধিকারের বিপক্ষে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমার নিজের দলের মানুষ যৌন নির্যাতন করলে আমরা যদি সেটার শাস্তির ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু কোনো কাজের কাজ হলো না। তার মানে নারী হিসেবেও আপনাকে মনে রাখতে হবে নারী হচ্ছে পৃথিবীতে বা বাংলাদেশের সমাজেও একটা অন্যতম প্রান্তিক বর্গ। সুতরাং এইভাবে একটা জিনিসকে এক রূপে বর্গায়িত করে ফেলাটা ঠিক কাজের হবে না সামনে আগানোর জন্য। সামনে আগানোর জন্য আমাদের বরং রাজনৈতিক সংস্কৃতিতে ধাক্কাধাক্কি আমি কমিয়ে আবারও আসবো আপনার কাছে।